শুনতে থাকুন আগাথা ক্রিস্টির কাহিনী অবলম্বনে আমাদের আজকের গল্প দুর্ঘটনা। যে কোনো অপরাধ সংঘটিত হওয়া এবং প্রমাণিত হওয়ার মাঝে একটা ছোট্ট ধাপ থাকে, সাসপিশন। এই সন্দেহ ব্যাপারটা অপরাধের থেকেও রহস্যময়। জুলিয়াস সিজারের দ্বিতীয় স্ত্রী পম্পিয়া সিজারের অনুমতিতে একবার একটি মহিলা পরিচালিত মেলার আয়োজন করেন। নিয়ম ছিল কোনো পুরুষের সে মেলাতে ঢোকা নিষিদ্ধ। কিন্তু মুশকিল হলো, ক্লডিয়াস নামে একটি অল্প বয়সী ছোকরা মেয়েদের পোশাক পরে মেলায় ঢুকে পড়ল এবং খোদ জুলিয়াস সিজারের স্ত্রীকেই প্রেম নিবেদন করে বসল। বীরপুঙ্গবটি ধরা পড়ল এবং খানিক সলা পরামর্শের পরে তাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। লোকে প্রশ্ন তুলল, পম্পিয়া কি স্বেচ্ছায় তার প্রেমিককে ঢুকতে দিয়েছিল মেলায়? আসলে কি সে অপরাধী? স্ত্রীর কোনো বিচার না করেই জুলিয়াস সিজার পম্পিয়ার সাথে বিবাহ বিচ্ছেদ করেন এবং তারপরেই করেন সেই বিখ্যাত উক্তি, সিজারের স্ত্রীকে শুধু নিরাপরাধ হলেই চলবে না, তাকে সন্দেহেরও ঊর্ধ্বে থাকতে হবে। তবে এ তো গেল সিজারের কথা। আমাদের গল্পের মাঝবয়সী কেমিস্ট রঞ্জন মজুমদারের স্ত্রী একেবারেই সন্দেহের ঊর্ধ্বে নয়। শুনতে থাকুন আগাথা ক্রিস্টির কাহিনী অবলম্বনে দুর্ঘটনা। আমি বলছি শুনুন, এই মহিলাই যে সেই মহিলা তাতে কোনো সন্দেহ নেই। সিগারেটের ছাই অ্যাস্ট্রেতে ফেলে কথাটা বলে মুখ নামিয়ে নিলেন ইন্সপেক্টর রক্ষিত। পাশে বসে থাকা নগেন দাশগুপ্ত তেমন একটা পাত্তা দিলেন না কথাটায়। দাশগুপ্ত জীবনের একটা বড় সময় জাহাজের নাবিক হিসেবে কাটিয়েছেন। অপ্রয়োজনীয় ব্যাপারে যে বেশি গুরুত্ব দিতে নেই সেটা সমুদ্রই শিখিয়েছে তাকে। তবে ইন্সপেক্টর রক্ষিতের চরিত্র এর থেকে সম্পূর্ণ আলাদা। চারপাশ সম্পর্কে সর্বদা সজাগ দৃষ্টি তার। যে কোনো জায়গা থেকে তিলমাত্র অপরাধের গন্ধ পেলেই শটান খেপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে সেই রহস্যের সমাধান করেন তিনি। এখনও সেই অপরাধের গন্ধেই তার ভুরুটা কুঁচকে আছে। নগেন দাশগুপ্তকে চুপ করে থাকতে দেখে তিনি আবার বললেন, অপরাধীদের মুখ আমি অত সহজে ভুলি না, বুঝলেন? মিসেস ঈশিতা মজুমদারি সেই পুরবী রায়, তা আমি ওর মুখ দেখেই বুঝেছি। কথাটা শুনে খুব একটা খুশি হননি দাশগুপ্ত। মিসেস ঈশিতা মজুমদার ও তার হাজব্যান্ড রঞ্জন মজুমদার তার এবং রক্ষিত দুজনেরই প্রতিবেশী। মাঝবয়সী সদা হাস্যময়ী সেই মহিলা যে বহুকাল আগে ঘটে যাওয়া এক খুনের নায়িকা, সেটা জেনে মোটেই ভালো লাগলো না তার। মাথায় হাত বুলিয়ে তিনি বললেন, সে তো অনেকদিন আগের ব্যাপার, 9 বছর। একটুও না ভেবে বললেন রক্ষিত, 9 বছর 3 মাস। আচ্ছা, কেসটা মনে আছে আপনার? সেরকম তো মনে নেই, বয়স হয়েছে তো। মহিলার হাজবেন্ড বিষক্রিয়ায় মারা যান, ফলে মূল সাসপেক্ট হিসেবে গ্রেপ্তার করা হয় তাকে। কিন্তু পরে দেখা যায় এই হাজবেন্ডটি নিয়মিত আর্সেনিক সেবন করত। এই কারণেই অতিরিক্ত মাদক সেবনের ফলে মৃত্যু ভেবে মহিলাকে ছেড়ে দেওয়া হয়। বেশ, তাহলে আর সমস্যা কোথায়? জিজ্ঞেস করলেন দাশগুপ্ত। সমস্যার কিছু নেই। দুই প্রবীণ অফিসার এই বারে এসে মাঝে মধ্যেই আড্ডা মেরে যান। আজকের আলোচনার বিষয় তাদের প্রতিবেশী ঈশিতা মজুমদার। ঈশিতা মজুমদার ও তার স্বামী রঞ্জন মজুমদার এই শহরে নতুন এসেছেন। দুই ইন্সপেক্টরেরই প্রতিবেশী। রঞ্জনবাবু পেশায় কেমিস্ট। দুজনের সাথেই বেশ আলাপ হয়ে গেছে রঞ্জনবাবুর। তবে তার স্ত্রী লোকজনের সাথে খুব একটা মিশতে চান না। ভদ্রমহিলার মুখটা প্রথম থেকেই চেনা লেগেছিল রক্ষিতের। পরে পুলিশ ফাইল ঘাঁটতে গিয়ে তার সন্দেহ দূর হয়। তারপর থেকেই তার রাতের ঘুম উড়ে গেছে। আমার মনে হয় ব্যাপারটা নিয়ে তুমি একটু বেশি ভাবছ।
পুরবী রায় নাম বদলে মিসেস মজুমদার হয়েছেন, এতে তো দোষের কিছু নেই। অনেক সময় পুলিশের রেকর্ডে নাম থাকা পছন্দ করে না মহিলা, অন্য নাম ব্যবহার করতে চায়। মহিলা যখন নির্দোষ তখন তুমিই বা কেন পেছনে পড়ে আছো? নির্দোষ তো বলিনি। আবার ছাই ফেলেন রক্ষিত। বলেছি আদালত তাকে প্রমাণের অভাবে মুক্তি দিয়েছে, দুটো এক ব্যাপার নয়। এতক্ষণে দাশগুপ্ত বুঝতে পারেন কিছু একটা ইনফরমেশন এসেছে রক্ষিতের কাছে, নচেত অকারণে তাকে এতটা চিন্তিত দেখায় না। ঠিক কি বলতে চাইছো বলো তো? মহিলা নির্দোষ নয়? সেটাও ঠিক বলা যায় না। মানে মানে ধরুন ওনার এক্স হাজবেন্ড মিস্টার রায় আর্সেনিক সেবন করতেন, আর সেটা তার স্ত্রী এনে দিত। তো একদিন হয়তো ভুল করে একটু বেশি মাত্রায় এনে দিল, আর সেটা খেয়েই ভদ্রলোক মারা গেলেন। যদি অজ্ঞাতেও ধরে নিই তাহলে দোষটা কার? আনইনটেনশনাল মার্ডারের চার্জ লাগার কথা। মিসেস রায় ওরফে মজুমদার অনেকটা বেনিফিট অফ ডাউট পেয়েছিলেন। তাতেই বা অসুবিধা কোথায়? এরকম তো বহু কেসে হয়ে থাকে। না তা নয়। আচ্ছা, আজ সকালে এই মিসেস মজুমদারের বর্তমান হাজব্যান্ড অর্থাৎ রঞ্জন মজুমদারকে দেখেছিলেন আপনি? হ্যাঁ, ওর সাথে তো রোজই দেখা হয়। সকালে কি একটা কেমিক্যাল নিয়ে কিসব বলছিলেন, কি আর্সেনিকের মাস টেস্ট বা এই টাইপের কিছু। তবে আমারও তো মাথায় ঢোকে না ওসব, তোমার ডিপার্টমেন্ট। কেন বলো তো? সেই টেস্টটা আপনি নিজের চোখে হতে দেখেছেন? একটু ভেবে নগেন দাশগুপ্ত বললেন, খুব যে মন দিয়ে দেখেছি তা নয়, তবে মাস টেস্টের পরে টেস্ট টিউবে কিছু একটা মেটেরিয়াল নিয়ে সেটা গরম করেন। তারপর যেটুকু পড়ে থাকে সেটা জলে মেশান, তারপর তাতে কিছু সিলভার নাইট্রেট মেশান। ঘাড় নাড়েন রক্ষিত। একে বলে ক্লোরেট টেস্ট। আমাদের প্রফেশনেও এরকম কিছু টেস্ট আছে। একটা প্রাক্তন খুনি সে আবার খুন করতে চলেছে কিনা সেটা আগে থেকে বুঝে নেওয়ার কিছু উপায় আছে। আমার অভিজ্ঞতা আর পুলিশের রেকর্ড বলছে যে লোক একবার খুন করে ছাড়া পেয়ে গেছে সে উপযুক্ত সুযোগ আর কারণ পেলে দ্বিতীয়বার খুন করতে পিছপা হবে না। আর এক্ষেত্রে সুযোগটা দিনের আলোর মতো পরিষ্কার। এবারে একটু ঘুরে বসলেন দাশগুপ্ত। ভুরু কুঁচকে বললেন, মানে বলছো যেহেতু মিসেস মজুমদারের হাজবেন্ড কেমিস্ট, তাই নানা ধরনের বিষ তার সংগ্রহে থাকতে পারে, আর সেই বিষ কাজে লাগিয়েই মিসেস মজুমদার। কিন্তু কেন সেটা বলা শক্ত। তবে কাল সন্দেহ হওয়াতে পুরবী রায়ের ফাইলটা আমি ঘাঁটছিলাম, সেখানে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম। কি ব্যাপার? এই পুরবী রায়ের এক সৎ বাবা ছিলেন, তার কাছেই মানুষ। তো মেয়ের যখন 18 বছর বয়স তখন তিনি আচমকাই এক দুর্ঘটনায় মারা যান। বাবা মেয়ে মিলে একটা খাদের ধারে সকালে হাঁটতে যান এবং ভদ্রলোক পা পিছলে খাদের ভিতরে পড়ে যান। তবে সবই তার মেয়ের জবানবন্দি অনুসারে। খাদের ধারে সে সময় অন্য লোক ছিল না। কিন্তু সৎ বাবাকে খুন করে একই মহিলার জীবনে পরপর দুটো দুর্ঘটনা ঘটে গেল, এবং দুক্ষেত্রেই বেনিফিট অফ ডাউট পেলেন মহিলা। দুর্ঘটনা আর ডাউট দুটোই একটু বেশি হয়ে যাচ্ছে না? দাশগুপ্ত আর কিছু না বলে চুপ করে কি যেন ভাবতে লাগলেন। রক্ষিত বললেন, আমার মনে হয় মহিলাকে একটু চোখে চোখে রাখা দরকার, নাহলে যে কোনো সময় আর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বেশ, তো তোমার থিওরিটা কি?
মানে হঠাৎ করে উনি সৎ বাবার স্বামীকে খুন করতে যাবেন কেন? টাকা কড়ির কথা এখানে আসছে না। 18 বছর বয়সে ব্ল্যাকমেল করার সম্ভাবনা কম, অতএব পড়ে থাকে ইম্পালসিভ মার্ডার। আমার মনে হয় ওই 18 বছর বয়সে পূরবী রায়ের এমন একটা অ্যাফেয়ার ছিল যেটা তার সৎ বাবা মানতে চাননি, ফলে তাকে সরিয়ে দিতে হয়। তবে তারপরেও প্রেমিককে বিয়েটা করতে পারেননি তিনি। কিছু একটা সমস্যায় আটকে যান। বিয়ে হয় মিস্টার রায়ের সাথে। প্রেমে বাধা হয়ে দাঁড়ানোর কারণে সেই হাজবেন্ডকেও আর্সেনিক দিয়ে খুন করেন। তারপর বৃদ্ধ রঞ্জন মজুমদারকে বিয়ে করেন। কিন্তু কেন? সেই গোপন প্রেমিককেই তো বিয়ে করতে পারতেন। সেটাই তো কথা। এই প্রাক্তন প্রেমিকটির কিছু একটা সমস্যা আছে। এমনও হতে পারে যে মেয়ে নিজে হাতে বাবাকে খুন করেছে তার সাথে ঘর করতে ভয় পাচ্ছি প্রেমিকটি। একটু পিছিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলেন দাশগুপ্ত। প্রাক্তন প্রেমিক যদি এখনো থাকে তাহলেও আমার মনে হয় না বিয়ের 9 বছর পরে খুন করতে যাবেন মহিলা। আমাদেরই বা কী দরকার অন্যের ব্যাপারে নাক গুলিয়ে। চলো আজ ওঠা যাক। রক্ষিত আর আপত্তি করলেন না। দুজনে মিলে বেরিয়ে এলেন বার থেকে। নগেন দাশগুপ্ত বাড়ি চলে গেলেন। রক্ষিত কিছু স্ট্যাম্প কিনবেন বলে পোস্ট অফিসের দিকে রওনা হলেন। পোস্ট অফিসে পৌঁছেই রঞ্জন মজুমদারের সাথে দেখা হয়ে গেল তার। ভদ্রলোকের চেহারা বেশ ছোটখাটো, ঢুলু ঢুলু চোখ, তবে ব্যবহারটা বেশ খোলামেলা। বেশিরভাগ সময়ই বাস্তব জ্ঞান রহিত হয়ে হাঁটাচলা করেন তিনি। রক্ষিতকে চোখে পড়তেই তার উদাস মুখে একটা আন্তরিক হাসি খেলে গেল। হাতে ধরে থাকা চিঠির গোছাগুলো টেবিলের উপর রেখে একটা হাত এগিয়ে দিলেন তিনি। আর চোখে রক্ষিত একবার চিঠিগুলো দেখে নিলেন। কয়েকটা ইন্স্যুরেন্সের চিঠি। রক্ষিতের হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য একটু জোরে চলতে শুরু করেই আবার ধীর হয়ে এলো। কয়েকটা মামুলি কথাবার্তার পরে আসল প্রসঙ্গে চলে গেলেন রক্ষিত। আপনার নামে ইন্স্যুরেন্স করা আছে নাকি? বিমর্ষ মাথা নাড়লেন রঞ্জন। কয়েক বছর হলো ব্যবসাপাতি বিশেষ ভালো যাচ্ছে না। আমার হঠাৎ করে কিছু হয়ে গেলে আমার স্ত্রী সমস্যায় পড়বে। ও, স্ট্যাম্প কিনতে কিনতে রক্ষিত বললেন, আচ্ছা আপনার স্ত্রী এতে আপত্তি করেনি? মানে এই বয়সের মহিলারা তো অনেক সময় মনে করেন এই ইন্স্যুরেন্স অলক্ষণীয় ব্যাপার, এতে নাকি মানুষের মৃত্যু আরও এগিয়ে আসে। রঞ্জন মজুমদার মিহি হেসে বললেন, আরে না না, ও খুব প্র্যাকটিক্যাল মানুষ। এইসব ব্যাপার নিয়ে খুব একটা মাথা ঘামায় না। বরঞ্চ ও নিজেই তো আমাকে বলছিল ইন্স্যুরেন্স করানোর কথা। রক্ষিতের মুখে একটা সরু হাসি ফুটে উঠল। আরও দু একটা কথাবার্তার পর পোস্ট অফিস থেকেও বেরিয়ে এলেন তিনি। তার ধারণাই যে ঠিক সে নিয়ে এখন বিন্দুমাত্র সন্দেহ নেই রক্ষিতের। ফাইল বলছে মিস্টার রায়ের মৃত্যুর কয়েক মাস আগে তিনিও ইন্স্যুরেন্স করে যান। তার দুর্ঘটনায় মৃত্যুর পরে গোটা টাকাটাই তার স্ত্রী অর্থাৎ পূরবী রায় পেয়েছিলেন। তার মানে শুধু যে অবৈধ প্রেমিক তাই নয়, তার সাথে মোটিভ হিসেবে মোটা টাকাও জড়িত আছে। সারাটা দিন উত্তেজনার মধ্যেই কাটল রক্ষিতের। শহরের এক প্রান্তে একটা মেলা বসেছে। সন্ধ্যের দিকে মনটা একটু ঘোরাতে সেখানে গিয়েই উপস্থিত হলেন তিনি। বেশ ভিড়ভাট্টা মেলায়। চারপাশে নানান রকমের স্টল তৈরি হয়েছে। কোথাও খাবার বিক্রি হচ্ছে তো কোথাও খেলনা। একটু দূরে ছাউনি বেঁধে গান বাজনাও চলছে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অন্যদিকে চলে এলেন রক্ষিত। এদিকে একটা ছোট ক্যাম্প চোখে পড়ছে।
তাঁবুর বাইরে বড় বড় করে লেখা আছে, ভাগ্য গণনা করিয়ে নিন, বিফলে মূল্য ফেরত। রক্ষিত হাসলেন। গণনা বিফল কি সফল প্রমাণিত হতে যতদিন লাগবে ততদিন এই মেলা থাকবে না, গণৎকারও উধাও হবে। তাও খানিকটা নিখাদ নাটক দেখার আনন্দেতেই তাঁবুর ভিতরে ঢুকে টিকিট কেটে নিলেন রক্ষিত। তাঁবুর বেশিরভাগটা আলো করে বসে আছেন এক মাঝবয়সী মহিলা। তবে ইনি হাত দেখেন না, কোনো ক্রিস্টালের সাহায্য নেন না, স্রেফ সামনে বসে থাকা মানুষটার মুখের দিকে তাকিয়ে গড়গড় করে বলে যান। রক্ষিত সামনে বসতে বেশ কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন মহিলা। প্রথমে কিছু বললেন না, তারপর ধীরে ধীরে মুখ খুললেন। খুব শীঘ্রই একটা দুর্ঘটনার সাথে জড়িয়ে পড়বেন আপনি। এক পলকের জন্য চমকে উঠলেন রক্ষিত। দুর্ঘটনা? কিসের দুর্ঘটনা? একজন মানুষের মৃত্যু। সেই রকম অপলক চোখেই বলতে লাগলেন মহিলা। একটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, খুব দরকারি সিদ্ধান্ত। একটু ভুল হলে। ভুল হলে কি? রক্ষিতের গলায় এবার উদ্বেগ স্পষ্ট। একজনের মৃত্যু। আগের মতোই কঠিন স্বরে শব্দটা বেরিয়ে এলো। মানে আমি যদি ভুল করি তাহলে একজন মানুষের মৃত্যু হবে, তাই তো? এই প্রশ্নের উত্তর দিলেন না মহিলা, অন্য প্রসঙ্গে চলে গেলেন। মিনিট 10 পরে তাঁবু থেকে বেরিয়ে এলেন রক্ষিত। কয়েকটা অবান্তর ভাবনা ক্রমাগত তার মাথার ভিতরটা খুঁচিয়ে তুলেছে। এমনিতেই সকাল থেকে মাথাটা ঈশিতা মজুমদারের দিকেই পড়েছিল, এখন আবার এই ফরচুন টেলারের ভবিষ্যৎবাণীতে সেই দিকেই ছুটেছে মাথাটা। একটা সিগারেট ধরিয়ে ভালো করে চারপাশে তাকাতেই দাশগুপ্তকে চোখে পড়ল তার। মেলার একপাশে দাঁড়িয়ে কোনো এক মহিলার সাথে কথা বলছে। রক্ষিতকে লক্ষ্য করে দুজনেই এগিয়ে এলেন তার দিকে। কাছে আসতে মহিলাকে চিনতে পারলেন রক্ষিত, মিসেস ঈশিতা মজুমদার। মহিলাকে দেখতে বেশ সুশ্রী বলা যায়। প্রৌঢ় প্রফেসর মজুমদারের স্ত্রী হিসেবে মোটেই মানায় না তাকে। বেশ লম্বা কাটা কাটা ভুরু, ঘন খয়েরি দুটো চোখের মণি। এক ঝলক তাকালে অনেকটা ম্যাডোনার মতো দেখায় তাকে। কথা বলেন ঘুম জড়ানো ক্লান্ত গলায়। রক্ষিতের দিকে তাকিয়ে হাসলেন তিনি, স্বাগত জানালেন। হাত দুটো জড়ো করে তার দিকে তাকিয়ে রক্ষিত বললেন, আপনি তো মিসেস রায়, আই মিন মিসেস মজুমদার, তাই না? কথাটা বলতে বলতে তীক্ষ্ণ চোখে মহিলাকে লক্ষ্য করছিলেন রক্ষিত। তিনি হতাশ হলেন। মহিলার মুখে তেমন কিছু অভিব্যক্তি দেখা গেল না। চোখ দুটো একটু বড় হলো। একবার যেন দ্রুত নিঃশ্বাস নিলেন, ব্যাস ওইটুকুই। রক্ষিতের চোখের দিকে বেশ স্বাভাবিকভাবেই তাকিয়ে রইলেন তিনি। আমি আসলে রঞ্জনকে খুঁজছিলাম, মেলাতেই আসবে বলেছিল, তারপর কোথায় যে গেল। আমি তো চীনা পুতুলের দোকানগুলোর কাছে দেখেছিলাম শেষ, ওইদিকেই আছেন হয়তো। দাশগুপ্ত গলা তুলে বললেন। তিনজনে সেই দোকানগুলোর দিকেই হাঁটতে লাগলেন। এসে থেকে একবারও মহিলার উপর থেকে চোখ সরাননি রক্ষিত। ঈশিতা মজুমদারের সারা শরীর থেকে আত্মবিশ্বাস যেন ফুটে বেরোয়। ঘাড় সোজা রেখে হাঁটেন তিনি। এ ধরনের মহিলারা সাধারণত গভীর জলের মাছ হন। এই মহিলা যে এর আগে দুটো কোল্ড ব্লাডেড মার্ডার করেছেন সেটা মেনে নিতে একটুও অসুবিধা হয় না। দরকার পড়লে আর একটা যে করবেন না সেটা নিশ্চিত করে বলাও যায় না। রক্ষিতের মন বলছে এই মুহূর্তে আর একটা খুন করবার খুঁটি সাজাচ্ছেন ঈশিতা মজুমদার। কয়েক সেকেন্ড সেদিক থেকে চোখ সরিয়ে দ্রুত কয়েকটা কথা ভেবে নিলেন রক্ষিত।
এই মুহূর্তেই তাড়াহুড়ো করে কিছু করা ভুল হবে। অন্তত রঞ্জন মজুমদারকে একবার ঘটনাটা খুলে বলা দরকার। কথাটা ভাবতে ভাবতেই দেখা গেল রঞ্জনকে। একটা চীনা মাটির পুতুল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন তিনি। ওদেরকে দেখে সেটা রেখে দিয়ে এগিয়ে এলেন। স্ত্রীকে দেখে তার মুখটা একটু গম্ভীর হয়ে গেল। বেশ, আপনারা এগোন, তাহলে আমরা একটু পরে মেলা থেকে বেরোবো। দাশগুপ্ত তাদের দিকে তাকিয়ে বললেন, আপনিও চলুন না মিস্টার রক্ষিত। আপনার সাথে তো আলাপ করাই হলো না আমার। চা খেয়ে যাবেন না হয়? রক্ষিতের মনে হলো ঈশিতা মজুমদারের গলায় যেন একটা প্রচ্ছন্ন হুমকি মিশেছিল। ভাবনাটা মুখে আসতে দিলেন না রক্ষিত। বেশ, চলুন না, ভালোই হয়। দাশগুপ্ত নিজের বাড়িতে ঢুকে যাওয়ার পর বাকি তিনজনে মজুমদারদের বাড়ির ভিতরে ঢুকে এলেন। বাড়িতে যে মেয়েটি কাজ করে সে নাকি সপ্তাহখানেকের জন্য ছুটি নিয়েছে। ফলে বাড়ির রান্নাবান্না আর অন্য কাজকর্ম সব ঈশিতা মজুমদারকেই করতে হয়। ইন্সপেক্টর রক্ষিত আর রঞ্জন বাইরের ঘরে বসতে তাদের সামনে প্লেট সাজাতে সাজাতে বলছিলেন মিসেস মজুমদার। একটা কাপ হাতে তুলে নিয়ে বললেন, আমরা কিন্তু জেসে চা খাই না মিস্টার রক্ষিত। শটান চীন থেকে আনা চা একেবারে চীনা পদ্ধতিতেই খাই। রক্ষিত লক্ষ্য করলেন তার সামনে রাখা কাপটা ঠিক সাধারণ চায়ের কাপ নয়, অনেকটা যেন বাটির মতো আকৃতির। চীনারা এমন পাত্রে চা খায় সেটা আগেও শুনেছিলেন তিনি, তবে চোখের সামনে দেখেননি। একটা বাটির দিকে তাকিয়ে ঈশিতা মজুমদারের ভুরু কুঁচকে গেল। সেটা হাতে তুলে নিয়ে দেখতে দেখতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি আবার এই কাপ ল্যাবে নিয়ে গেছিলে? কতবার বারণ করেছি। প্রফেসরের মাথা বুকের উপর ঝুঁকে পড়ল। কি করব বলো, ওগুলো একেবারে আমার গবেষণার জন্য আদর্শ। ল্যাবের জন্য সেই কবে কন্টেনার অর্ডার দিয়েছিলাম, এখনো দিয়ে যায়নি। তা বলে এই বাটি নিয়ে যাবে? রাগত স্বরে বললেন মিসেস মজুমদার। হাজারটা বিষ নিয়ে নাড়াচাড়া করো, কবে ভালো করে ধোয়া মোছা হবে না, তারপর পেটে গিয়ে সবাই মিলে একসাথে মরবো। কি যে করো না। এই তো আগের সপ্তাহে পটাশিয়াম সায়ানাইড নিয়ে কাজ করছিলে, মনি দেখতে পেয়ে ল্যাব থেকে বাটিগুলো নিয়ে এসছে। নিয়ে আসার কি দরকার ছিল? ওই কটা কাপ না থাকলে কি চলছে না? ও কি করে বুঝবে? ওখানে চা খেয়ে আমরা তো অনেক সময় কাপ ওখানেই রেখে আসি। তা ও কি করে জানবে সেটা তোমার ব্যবহারের কাপ না আমাদের চা খাওয়া কাপ? প্রফেসর একটু যেন অসন্তুষ্ট হলেন। অতিথির সামনে এভাবে বকাঝকা তিনি মোটেই পছন্দ করেন না। চেয়ার ছেড়ে উঠে তিনি ল্যাবের দিকে চলে গেলেন। ঈশিতা মজুমদার চায়ের জল চাপাতে রান্নাঘরের দিকে এলেন। ফাঁকা সিটিং রুমে বসে মন দিয়ে ভাবতে লাগলেন রক্ষিত। বিষের কথাটা নিজে থেকেই তুললেন মহিলা, অর্থাৎ নিজের হাত দেখিয়ে দিতে চাইছেন তিনি। কিন্তু কেন? একটু ভাবতেই প্রবীণ ইন্সপেক্টরের মাথায় একটা বিদ্যুতের চমক খেলে গেল। কি ভয়ঙ্কর শয়তানি বুদ্ধি মহিলার! ইন্সপেক্টর রক্ষিতকে সাক্ষী করেই দুর্ঘটনাটা ঘটাতে চান তিনি। কাপে যে বিষ থাকতে পারে সে কথা তাই আগে থেকেই শুনিয়ে রাখলেন। এরপর বাকি শুধু কাপে বিষটুকুনি মিশিয়ে দেওয়া। রঞ্জন মজুমদার সেটা খেয়ে মারা যাবেন, এদিকে ইন্সপেক্টর রক্ষিতের সাক্ষীতে নির্দোষ ছাড়া পেয়ে যাবেন ঈশিতা মজুমদার। মনে মনে মহিলার বুদ্ধির তারিফ না করে পারলেন না রক্ষিত। কোনো প্রিপারেশন ছাড়াই, অস্ত্র ছাড়াই একটি নিখুঁত খুনের প্লট সাজিয়েছেন। মুখ তুলে ইন্সপেক্টর দেখলেন 3টে চায়ের কাপ একে একে সাজিয়ে দিয়েছেন মিসেস মজুমদার। একটা তার নিজের সামনে, একটা ইন্সপেক্টর রক্ষিতের টেবিলের সামনে এবং একটা রঞ্জন মজুমদারের টেবিলের সামনে।
শেষ কাপটা রাখতে গিয়ে তার ঠোঁটের কোণে একটা চেরা হাসি খেলে গেল। আর সেই হাসিটা দেখেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল রক্ষিতের সামনে। বড়সড় একটা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ালেন। গলাটা কঠিন আর রুক্ষ করে মুখ তুলে বললেন, মিসেস মজুমদার, আমার মাথায় আচমকাই একটা খেয়াল চেপেছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? নিরুদ্বিগ্ন গলায় বললেন ঈশিতা মজুমদার। একটু এগিয়ে গেলেন রক্ষিত। রঞ্জন মজুমদারের টেবিলের সামনে পড়ে থাকা চায়ের কাপটা তুলে নিয়ে ঈশিতা মজুমদারের কাপের সাথে অদল বদল করে দিলেন। তারপর আবার নিজের জায়গায় এসে বসে পড়ে বললেন, এবার এবার ওটা খেয়ে দেখান দেখি। একবার তীক্ষ্ণ চোখ তুলে তাকালেন মিসেস মজুমদার। স্থির শান্ত চোখ, একটু একটু করে রং হারাচ্ছে তার মুখ। একটা হাত বাড়িয়ে চায়ের কাপটা তুলে নিলেন তিনি। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আছে তার। মনে হলো কোথায় একটা ভুল করে ফেলেছেন। চায়ের কাপটা একটু একটু করে তুলে আনলেন মুখের কাছে। মুখে দিতে গিয়েও কিন্তু দিলেন না। শেষ মুহূর্তে থেমে গিয়ে উঠে পড়লেন চেয়ার থেকে। তারপর কাপের ভিতরের সমস্ত তরলটা ঢেলে দিলেন একটা ফার্নের টবে। তারপর আবার চেয়ারে বসে পড়ে আগের মতোই শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন রক্ষিতের দিকে। একটা সফলতার হাসি হেসে চেয়ারে হেলান দিলেন রক্ষিত। টেবিলের উপরে হাত বুলাতে বুলাতে বললেন, সন্দেহ নেই মিসেস মজুমদার যে আপনি একটি অত্যন্ত ধূর্ত খুনি। তবে আশা করি আপনি বুঝেছেন যে এরপর আর একটা দুর্ঘটনা ঘটাতে গেলে আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন না আপনি। ভালো কথা। লোকটা কে বলুন তো? কোন লোক? যার জন্য এত কিছু, যার জন্য দুটো খুন করলেন আপনি, তৃতীয়টা করতে যাচ্ছিলেন। মাথা নামিয়ে নিলেন মিসেস মজুমদার। রক্ষিত আর ব্যাপারটা নিয়ে খোঁচালেন না। মহিলা এমনিতেই হার স্বীকার করেছেন। নিজের কাপে একটা চুমুক দিয়ে নাটকীয় ভঙ্গিতে কাপটা তুলে ধরলেন তিনি। আপনার এবং মিস্টার মজুমদারের দীর্ঘায়ু কামনায়। কাপটা হাত থেকে খসে পড়ল রক্ষিতের। মুখ কুঁচকে এলো তার। বিশ্রীভাবে বেঁকে গেল সমস্ত শরীর। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু মেঝের উপরেই পড়ে গেলেন। শরীর শক্ত হয়ে গেল তার। গায়ের রঙে একটা বেগুনি প্রলেপ এসে লাগলো। সমস্ত শরীর ধনুকের মতো বেঁকে গেল। চেয়ার ছেড়ে আবার উঠে পড়লেন মিসেস মজুমদার। তার মুখের একপাশে একটা শয়তানি হাসি খেলে যাচ্ছে। ইন্সপেক্টর রক্ষিতের প্রায় নিথর হয়ে আসা শরীরের দিকে তাকিয়ে নিচু কিন্তু হিসহিসে গলায় তিনি বললেন, একটু ভুল করে ফেললেন যে ইন্সপেক্টর। আপনি ভেবেছিলেন আমি রঞ্জনকে খুন করতে চাই, তাই না? কি বোকা আপনি। ইন্সপেক্টর রক্ষিতের শরীর থেমে যেতে তার ঠিক পাশে কয়েক সেকেন্ড ঠায় বসে রইলেন ঈশিতা মজুমদার। তার প্রকৃত প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ানো তৃতীয় মানুষটাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া গেছে। হাসিটা আরেকটু বড় হলো তার, ঠিক ম্যাডোনার মতোই। উত্তেজিত হয়ে গলা তুলে ডাকতে লাগলেন তিনি, রঞ্জন, রঞ্জন, সর্বনাশ হয়ে গেছে রঞ্জন।
চায়ের কাপে এ কি হয়ে গেল মিস্টার রক্ষিত? শুনছিলেন আগাথা ক্রিস্টির গল্প দি অ্যাক্সিডেন্ট অবলম্বনে দুর্ঘটনা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।